যে নিট পরীক্ষার যে দুর্নীতি হয়েছে, ছাত্র বিক্ষোভ হয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আন্দোলন হতে পারে, নিটের প্রশ্ন ফাঁসকে কেউ বিদ্যার্থী পরিষদ সমর্থন করে না। দিল্লি যে ছাত্র মুভমেন্ট হয়েছে সেখানে পুলিশের লাঠিচার্জ নিয়ে আপনারা কি বলবেন? দিল্লিতে যে ছাত্র মুভমেন্ট, ছাত্র আন্দোলন, যে কোনো ছাত্র আন্দোলন আমরা ছাত্ররা করব, কিন্তু সেখানে দিল্লি সরকার অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করেছেন। আন্দোলন করার অধিকার সবাইয়ের আছে, গণতান্ত্রিক দেশে সবাই আন্দোলন করতে পারে, কিন্তু আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশকে মারধর করা, পুলিশের সাথে দুর্ব্যবহার, সাংবাদিকদের উপরে যে ব্যবহার করেছে। 24 তারিখ শুক্রবার যে ছাত্রদের, বাম সমর্থিত ছাত্রদের যে মিছিল হয়েছিল, তারা বলেছে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণর উপরে এই মিছিল হয়েছিল। হ্যাঁ, বিক্ষিপ্ত ঘটনা কি, এটা সুপরিকল্পিত ঘটনা, তার প্রমাণ আমাদের সংবাদপত্র খুললে দেখা যাচ্ছে, প্রিন্ট মিডিয়া, আমাদের ডিজিটাল মিডিয়ায় দেখা যাচ্ছে। কাজে কোশ্চেন লিক বামফ্রন্টের আমলেও হয়েছে, এই পশ্চিমবঙ্গে হয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে হয়েছে, বিভিন্ন সরকারের সময় হয়েছে। 24 তারিখে কলকাতায় যে ছাত্র আন্দোলন হলো, সেই আন্দোলনে তোমাদের অবস্থান কথা, মানে তোমরা কিভাবে এই আন্দোলনটাকে দেখছো? আমাদের জাতীয়তাবাদী ছাত্রদের আন্দোলন জেহাদি গোষ্ঠী ছাত্রদের বিরুদ্ধে, কারণ তারা কিন্তু পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে একটা কথা বলছে না। দিল্লি পুলিশের লাঠিচার্জ এবং প্রশ্নপত্র ফাঁস, পুলিশের লাঠিচার্জের আগে বহু রাজনৈতিক আন্দোলনও হয়েছে, সেটা ছাত্রদের উপরে হোক, সেটা আমরা কোনোভাবেই সমর্থন করছি না। দিল্লিতে ছাত্রছাত্রীদের উপরে লাঠিচার্জ হয়েছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা সমর্থন করি না, কিন্তু ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ তখনই হয়েছে। আপনারা দেখেছেন কিছু কিছু ছাত্র বা ছাত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, কিছু ছবি আপনারা পোস্ট করেছেন, নগ্ন অবস্থায় তারা প্রতিবাদ করছে। যদিও আমরা অবশ্যই নিটের যে কোশ্চেন আউট হয়েছে সেটাকে সমর্থন করি না এবং তার প্রতিকার চেয়েছি। আর এই আন্দোলনটা হয়েছে, ভালোই হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ দেখলো যে যারা ভারতের খায়, ভারতের পরে ভারত মায়ের বুকে বড় হচ্ছে, এই জেহাদিগুলো ভারত ভাঙার চক্রান্ত করছে, তাদেরকে সাধারণ মানুষ আজ দেখতে পেল। এই আন্দোলন না হলে আমরা তাদেরকে চিনতে পারতাম না, তারা দেশকে ধীরে ধীরে খুগলে খেয়ে নিচ্ছিল। ভারত সরকারকে উপদ্রব করে ভারত সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় যে আমাদের শক্তি, সেই শক্তিকে ক্ষয় করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে হচ্ছে আমাদের আজকে সংগ্রাম। যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার বিরুদ্ধে সরকার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। এর পূর্বে কংগ্রেস সরকারের আমলে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে না, সেখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে না, কোনো আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্রীয়বাদী মানুষ হিসেবে আমাদের একটাই বক্তব্য, যে সমস্ত টুকরে টুকরে গ্যাং ভারতবর্ষকে বিচ্ছিন্ন করতে চায়, তারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, ভারতের যে আমাদের সুস্থিরতা সেটাকে নষ্ট করতে চায়, ভারতকে ভাঙতে চায়, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আর এই ছাত্র আন্দোলনটা সম্পূর্ণ বিদেশি শক্তির ফান্ডিং এ চলেছে, এটা ভারতীয়দের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। টুকরে টুকরে গ্যাং বলতে আপনারা কি বলতে চাই সেটা একটু খুলে? টুকরে টুকরে গ্যাং মানে আর কিছুই নাই, কিছু মানুষজন যারা একটা ছাতার তলায় দাঁড়িয়ে ভারতবর্ষকে টুকরো করতে চায়, ভাঙতে চায়। চীন থেকে ফান্ডিং হয়েছে, সিজেপি যে কংগ্রেস জনতা পার্টি, তাদের ফান্ডিং করা হয়েছে। দেখুন, না হলে এতদিন আন্দোলন চলছে কি করে? আন্দোলন করার অধিকার সবাইয়ের আছে, গণতান্ত্রিক দেশে সবাই আন্দোলন করতে পারে, কিন্তু আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশকে মারধর করা, পুলিশের সাথে দুর্ব্যবহার, সাংবাদিকদের উপরে যে ব্যবহার করেছে, ফোন চুরি করার মতো প্রচেষ্টা হয়েছে, এবং আপনারা সার্বিক বাংলা জুড়ে যে বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে আগামী দিন, তার বিরুদ্ধে এই মিছিল, এবং আগামী দিন আমরা আরো বড় আকারে সংগঠন থেকে আমরা র্যালি মিছিল করব। যে নিট পরীক্ষার যে দুর্নীতি হয়েছে, এই যে ভ্যালিড প্রশ্নকে সামনে রেখে যে ছাত্র বিক্ষোভ হয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আন্দোলন হতে পারে, নিটের প্রশ্ন ফাঁসকে কেউ বিদ্যার্থী পরিষদ সমর্থন করে না, এবিআরএসএম ও সমর্থন করে না। আমরা কেউ কোনো স্বাভাবিক সুস্থ সমাজে কোনো প্রশ্ন ফাঁসই সমর্থনযোগ্য নয়, কিন্তু সেখানে আন্দোলন করারও ধরন থাকা উচিত। গণতান্ত্রিক দেশে সবাই আন্দোলন করতে পারে, কিন্তু আন্দোলনের নামে যে এজেন্ডাগুলোকে ফুলফিল করা হচ্ছে, নিটের নামে আন্দোলন হচ্ছে, সেখানে নিটকে বাদ দিয়ে বাকি সবকিছু ফুলফিল হচ্ছে। কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারত তেরে টুকরে হোঙ্গে, এই যে স্লোগান, এই যে মানসিকতা, এই আলগাওবাদ মানসিকতা, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাতেও রাষ্ট্রবাদের সরকার চলছে, তো আগামী দিন যে ভাষায় বোঝে আমরা তাকে সেই ভাষায় বোঝাবো। দিল্লি যে ছাত্র মুভমেন্ট হয়েছে সেখানে পুলিশের লাঠিচার্জ নিয়ে আপনারা কি বলবেন?
দিল্লিতে যে ছাত্র মুভমেন্ট, ছাত্র আন্দোলন, যে কোনো ছাত্র আন্দোলন আমরা ছাত্ররা করব, কিন্তু সেখানে দিল্লি সরকার অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করেছেন। তারপরও ওনারা আন্দোলনের নামে যে গুন্ডামোটা করেছে, যে অত্যাচারটা করেছে সাধারণ মানুষের ওপর, সাংবাদিকদের ওপর, এবং প্রত্যেকে তার সাফারার হয়েছে, এইটার আমরা তীব্র নিন্দা করি। সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে কোনো আন্দোলনে লাঠিচার্জ করা যাবে না। সুস্থভাবে যদি সমাবেশ করে, সুস্থভাবে যদি আন্দোলন করে, আমরাও আজকে সমাবেশ করছি, এইভাবে যদি করে তাহলে তো কিছু বলার নেই। কিন্তু অযথা গুন্ডামো করার জন্য, আতঙ্ক ছড়ানোর জন্য, ভারতকে ধ্বংস করার জন্য, ভারতকে 2 খণ্ড 3 খণ্ড 4 খণ্ড করার জন্য যদি কেউ এরকম করে তাহলে অবশ্যই সেটা অন্যায় বলেই বিবেচিত, এটাও ওনারা বলে দিয়েছে। আচ্ছা, আপনারা কি কি দাবি নিয়ে আজকের এই মিছিল করেছেন? আমরা আজকে এখানে শান্তিপূর্ণ সমাবেশ, এবং যাতে এইরকম গুন্ডামো না হয়, অত্যাচার না হয়, সাধারণ মানুষ হ্যারাসমেন্ট না হয়, এবং ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে, প্রত্যেকে আমরা সাধারণ মানুষ, অধ্যাপক, শিক্ষাকর্মী, অশিক্ষাকর্মী সকলে আছেন, প্রত্যেকে যাতে তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে থাকতে পারেন, এই কারণেই আমরা এইভাবে পথে নেমেছি। 24 তারিখ শুক্রবার যে ছাত্রদের, বাম সমর্থিত ছাত্রদের যে মিছিল হয়েছিল, তারা বলেছে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই শান্তিপূর্ণর উপরে এই মিছিল হয়েছিল। হ্যাঁ, বিক্ষিপ্ত ঘটনা কি, এটা সুপরিকল্পিত ঘটনা, তার প্রমাণ আমাদের সংবাদপত্র খুললে দেখা যাচ্ছে, প্রিন্ট মিডিয়া, আমাদের ডিজিটাল মিডিয়ায় দেখা যাচ্ছে, আপনারা সাংবাদিকরা বিভিন্ন চ্যানেলে সেই খবর দেখাচ্ছেন। সত্য ঘটনা এটাই, পাথর ছুঁড়ে মারছে, সাংবাদিকদের ক্যামেরা নিয়ে নিচ্ছে, জুতো ছুঁড়ে মারছে, এটা কখনোই বিক্ষিপ্ত ঘটনা হতে পারে না। বিশেষ কিছু এখানে উৎস আছে, বিশেষ কিছু টাকা পয়সা এখান থেকে আসছে, পরিকল্পনা করে এটা হচ্ছে, এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি। কি নাম আপনার? স্বর্ণালী মণ্ডল, কলকাতা বিশ্ববিদ্যালয়। আমি একজন আর্টিস্ট এবং গবেষক। বিগত 10 বছর ধরে 152টা পেপার লিক হয়ে, তো সেটা নিয়ে আপনারা অভিভাবক হিসাবে ছাত্রদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, তো সেটা নিয়ে যে মুভমেন্ট হয়েছে সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য? আপনি প্রশ্নটা করাতে মনে পড়ে গেল, আমি 1980 সালের উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিলাম। আমার এখন আর 2 বছর চাকরি আছে, 63 বছর বয়স। সে বছরে 1980 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের ইংরেজি এবং বাংলা পরীক্ষার পরে কোশ্চেন আউট হয়ে গেছিল, এবং পরের 3টে পরীক্ষা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স নতুন করে কোশ্চেন সেট হয়ে আমাদের পরীক্ষা হলো, যার জন্য আমাদের অনেকের রেজাল্ট খারাপ হয়ে গেল। কাজে কোশ্চেন লিক বামফ্রন্টের আমলেও হয়েছে, এই পশ্চিমবঙ্গে হয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে হয়েছে, বিভিন্ন সরকারের সময় হয়েছে। যদিও আমরা অবশ্যই নিটের যে কোশ্চেন আউট হয়েছে সেটাকে সমর্থন করি না এবং তার প্রতিকার চেয়েছি, এবং সংসদের ভিতরে ভারতীয় জনতা পার্টির যে সরকার, তারা এর প্রতিকার করবার জন্য কঠোর ব্যবস্থার বন্দোবস্ত করেছে। কিন্তু এই নিটের কোশ্চেন আউটটাকে সামনে রেখে বিদেশের অর্থ পরিপুষ্ট কিছু এনজিও, তারা যেভাবে ভারত সরকারের পেছনে লেগে ভারত সরকারকে উপদ্রব করে, ভারত সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় যে আমাদের শক্তি, সে শক্তিকে ক্ষয় করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে হচ্ছে আমাদের আজকে সংগ্রাম। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত স্কুলের শিক্ষকরা, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, এই ছাতার তলে আমরা সকলে তার সদস্য। আজকে আমরা বেরিয়ে এসেছি বাইরে। রাষ্ট্রীয়বাদী মানুষ হিসেবে আমাদের একটাই বক্তব্য, যে সমস্ত টুকরে টুকরে গ্যাং ভারতবর্ষকে বিচ্ছিন্ন করতে চায়, তারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, ভারতের যে আমাদের সুস্থিরতা সেটাকে নষ্ট করতে চায়, ভারতকে ভাঙতে চাই, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং আমরা চাই ভারত অখণ্ড থাক, ভারত শক্তিশালী হোক এবং পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াক। তারই এই প্রতিবাদ আমাদের, এই নোংরামো যেটা চলছে তার বিরুদ্ধে। বিদেশ মন্ত্রক থেকে প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে কোনো বিদেশি কোনো অর্থ এই আন্দোলনে কোনো কাজে আসেনি। সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমি বলতে পারবো না। কিন্তু বিদেশির যাতে কোনো টাকা এসে ভারতবর্ষকে অস্থির করতে না পারে, সেদিকে নিশ্চয়ই আমাদের লক্ষ্য থাকবে এবং আমরা সেটা চাইবো না। কিন্তু বিজেপি তো ক্ষমতায় রয়েছে, যদি বিদেশি কোনো অর্থ আমাদের দেশে আসে তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার দেখভালের দায়িত্ব, বা দেশের যে পরিকাঠামো, তাহলে তো সেটি পরিকাঠামোর দিক থেকে তো কোনো ঘাটতি রয়েছে। অ্যাকচুয়ালি কি, এনজিও গুলো তো এইভাবেই চলে, প্রচুর এনজিও রয়েছে, এনজিও গুলো বিদেশ থেকে টাকা পয়সা পেয়ে থাকে, এগুলো একটা চলে আসছে অনেক দিন থেকে। কিন্তু যখন বোঝা যাচ্ছে যে এগুলো রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে, তখন নিশ্চয় সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই নেবে।
টুকরে টুকরে গ্যাং বলতে আপনারা কি বলতে চাইছেন একটু খুলে টুকরে টুকরে গ্যাং মানে আর কিছুই নাই, কিছু মানুষজন যারা একটা ছাতার তলায় দাঁড়িয়ে ভারতবর্ষকে টুকরো করতে চায়, ভাঙতে চায়। তাহলে ছোট ছোট অনেকগুলো গ্যাং তারা ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করতে চায়, সেই জন্য তাদেরকে টুকরে টুকরে গ্যাং বলা হয় এবং তারা নিজেরাও এই স্লোগানটা দিয়ে থাকে। যারা ভারতের বিরুদ্ধে আজ থেকে নয়, স্বাধীনতা সংগ্রামের আগে থেকে যারা ভারতের এই স্বাধীনতাকে বিরুদ্ধ আচরণ করে এসেছে, তারা সবসময় এরকম ধরনের স্লোগান দিয়ে থাকে। তাদের মতে হচ্ছে ভারতবর্ষ নাকি স্বাধীন হয়নি। তো স্বাধীন যদি না হয়েছে তাহলে আজকে প্রেসের সামনে আমরা কথা বলতে পারছি কি করে, আমাদের মনের কথা আমরা পরিষ্কারভাবে জানাতে পারছি কি করে। কাজে ভারতবর্ষ অবশ্যই স্বাধীন হয়েছে এবং এই স্বাধীন ভারতে আমরা যে সুযোগ সুবিধা পেয়ে থাকি, সেই সুযোগ সুবিধা যাতে কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে না নিতে পারে, ভারতবর্ষকে খণ্ডিত করতে না পারে, তারই প্রতিবাদে আজ আমরা রাস্তায় অধ্যাপকরা শিক্ষকরা নেমেছি। মাত্র 70 দিনের সরকার যেভাবে শুরু করেছেন, তারা যদি এটাকে কন্টিনিউ করেন, আর আশা করছি কন্টিনিউ করবে, তাহলে আশা করি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের অনেক ইচ্ছা পূর্ণ হবে। তারা যেটা চাই, পড়াশোনা করার পরে একটা সুস্থভাবে একটা চাকরি চাই, একটা নিজের একটা সংসার প্রতিপালনের ব্যবস্থা চাই, সেই ব্যবস্থাগুলো হবে। এবং ইতিমধ্যে এই 15 বছরে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সঙ্গে যে অন্যায় হয়েছে, সে অন্যায়গুলোর প্রতিকার হবে, এটা আমরা আশা করছি। দীর্ঘদিন ধরেই সিপিএম এর আমলের শেষের দিকটা প্রায় 15-20 বছর, এবং এই 15 বছরে প্রায় 34-35 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে নষ্ট হয়ে ধসে পড়েছে। সেটা যাতে পুনরুদ্ধার হয় তার ব্যবস্থা নিশ্চয়ই এই সরকার করবে, আমরা সম্পূর্ণরূপে আশাবাদী। কি নাম আপনার? আমি প্রফেসর গৌতম চন্দ্র, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মাঝখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি 16 মাস উপাচার্য ছিলাম, উপাচার্যের দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে আমি এই বিআরএসএম এর স্টেট কমিটির মেম্বার। আমাদের এখানে এখনো সংখ্যাগরিষ্ঠ হিন্দুই রয়েছে এবং আমাদের ভুলে গেলে হবে না, আমাদের দেশটা যে ভাগ হয়েছিল সেটা ধর্মের ভিত্তিতেই ভাগ হয়েছিল। সুতরাং যখন আলাদা করে একটা মুসলিম রাষ্ট্র দেওয়া হয়েছিল, তাহলে একটা হিন্দু রাষ্ট্রের দাবি এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ করতেই পারে। সেদিক থেকে যারা এই দাবি তুলছে তাদের সেই দাবিটা অন্যায্য বলেই মনে করি না। ধর্ম সমন্বয়ে আমাদের এই দেশ। আমার যতদূর জানা আছে, ধর্মনিরপেক্ষ কথাটা সংবিধান যখন প্রথম তৈরি হয় তখন সেখানে ছিল না। সেকুলার বা ধর্মনিরপেক্ষ টার্মটা পরে অ্যামেন্ডমেন্ট করে ঢোকানো হয়েছিল। সুতরাং ধর্মনিরপেক্ষটা একটা সময় থেকে একটা রাজনৈতিক দল চালু করেছে। সুতরাং এখানকার বেশিরভাগ মানুষের আবেগ একটা হিন্দু রাষ্ট্র যাতে তৈরি হয়, যেহেতু মুসলিম রাষ্ট্র আলাদা করে আমাদের এই দেশ ভেঙেই তৈরি করা হয়েছিল। দিল্লিতে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যে লাঠি চার্জ হয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভারতবর্ষের যে সুস্থিরতা, ভারতবর্ষের যে ইন্টিগ্রিটি, সংহতি, সেটাকে বাইরে থেকে শক্তি এসে আমাদের সেই ইন্টিগ্রিটিকে নষ্ট করে দিচ্ছে। ভারতবর্ষে যে শাসনের যে পরিকাঠামো, সেই শাসনের পরিকাঠামোর পরিপন্থী তাদের আন্দোলন। সুতরাং সেই আন্দোলনকে থামানোর জন্য রাষ্ট্র তার যে প্রশাসনিক যে দিকগুলো আছে সেগুলো প্রয়োগ করেই সেগুলো থামানোর চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্র শক্তির বিরুদ্ধে ছাত্র সমাজ বলছেন আপনারা, তো রাষ্ট্র তো একটা বড় পরিকাঠামো এবং সেখানে প্রশাসন রয়েছে, তাদের গোয়েন্দা বিভাগ রয়েছে, সেই বিভাগগুলো তাহলে কি কাজ করছে? দেখুন, আমি ঠিক এই প্রসঙ্গে প্রত্যেকটা বিভাগের তো নিজস্ব কাজ আছে এবং তাদের সেই নির্দিষ্ট প্রোটোকল আছে, তারা সেই প্রোটোকল মেনেই কিন্তু কাজ করছে। এখন বর্তমান পরিস্থিতিতে কে কতটা কাজ করেছে না কাজ করেছে সেই বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো না। তাদের কাজের পরিসর কতটা এগিয়েছে এই বিষয়ে, সেই বিষয়ে তো আমাদের ধারণা কিছুই নেই। সেই স্ব যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তারা নিজে কাজ করে যাচ্ছে এবং নির্দিষ্ট সময়ে তাদের কাজের যে ধারা সেটা প্রকাশিত হবে। শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে, ছাত্র সমাজের ভবিষ্যৎ কোথায়? একজন অধ্যাপক হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ছাত্র সমাজের ভবিষ্যৎ সত্যিই যে বেশ কয়েক বছর যদি আপনি পিছিয়ে যান, সেখান থেকে শুরু করলে দেখা যাবে যে আস্তে আস্তে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবং আমি পশ্চিমবঙ্গের নিরিখে বলতে পারি, বর্তমানে যে সরকারটি চলছে সেই সরকার বেশ কিছু সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং আগামী দিনে কেবলমাত্র 70 দিনের সরকার, আপনারা একটু সময় দেন, দেখবেন ঠিক সময় আশা করছি যে জায়গাটা হারিয়ে গিয়েছিল, যে লাইনটা বিচ্যুত হয়ে গিয়েছিল, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আরও যে সমস্ত দিকগুলো নৈতিক যে
যে দিকগুলো আমাদের প্রয়োজন সেগুলো আস্তে আস্তে স্বাভাবিক হবে এই আশা রাখি। আপনারা ইতিমধ্যে দেখেছেন বেশ কিছু সদর্থক পদক্ষেপ অলরেডি সরকার নিয়ে ফেলেছে এবং পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ আমাদের যে বর্তমান সরকার চলছে তাদের কিন্তু কাজের প্রতি অনেকটা আস্থা রেখেছে এবং আশা করি এই আস্থা অটুট থাকবে এবং আগামী দিনে আপনারা আরও ভালো কিছু ফল দেখতে পাবেন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ডক্টর বুদ্ধদেব মণ্ডল, আমি বর্ধমান রাজ কলেজের জুলজি ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর। আপনার নামটা কি? আমার নাম ডক্টর অরূপ ধারা, বর্ধমান রাজ কলেজ অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আমরা এবিভিপির পক্ষ থেকে এসেছি এখানে। ওদিন বামেদের আন্দোলনে আপনারা দেখেছেন রাষ্ট্রের চতুর্থ পিলার আপনাদের উপরে যে বর্বরোচিত আক্রমণ নেমে এসেছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। ঘৃণার বিপরীতে আমরা ভালোবাসা জানাতে চাই, আপনাদের প্রতি সেই সম্মান জানাতে চাই। আপনারা রাষ্ট্র নির্মাণের একটা গুরুত্বপূর্ণ অংশ, আমরা ছাত্র সমাজ, আমরা রাষ্ট্র নির্মাণের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের একমাত্র লক্ষ্য সুস্থ রাষ্ট্র, সুস্থ ভারতের। যারা আপনাদের উপরে নির্মম ভাবে অত্যাচার করেছে, আপনাদের নিগ্রহ করেছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা ছাত্র সমাজ আপনাদের পাশে থাকছি এবং আপনাদের ফুল দিয়ে আপনাদের সেই সম্মানের জায়গাটা আমরা ফিরিয়ে দিতে চাইছি। আপনারা এটা ডিজার্ভ করেন। কলকাতার পাশেই যে দেশটি রয়েছে তার নাম বাংলাদেশ। বাংলাদেশও এরকমই একটা ইস্যু, সামান্য একটা ইস্যু নিয়ে গোটা রাজনৈতিক ফায়দার অন্যান্য পার্টিরা যেভাবে ফায়দা তুলেছে, ভারতবর্ষও মোদী সরকারকে তুলে ফেলার জন্য, উৎখাত করে দেওয়ার জন্য, এই জাতীয়তাবাদী সরকারকে তুলে উপড়ে ফেলার জন্য এই সমস্ত ইন্ডিজোটের পিন্ডি চটকানোর যে ব্যবস্থা মোদী সরকার করেছিল তার বিরুদ্ধে এই ককরোচ জনতা পার্টিকে হাতিয়ার করে এরা সেই নির্মম বাংলাদেশি রাজনীতিটাকে ভারতবর্ষের মাটিতে তুলে আনতে চাইছে। এটা আমরা হতে দেব না, কোনোভাবেই এটাকে আমরা সমর্থন করছি না। রাষ্ট্রবাদী ছাত্রছাত্রীরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দিল্লি পুলিশের লাঠিচার্জ এবং প্রশ্নপত্র ফাঁস, পুলিশের লাঠিচার্জ এর আগে বহু রাজনৈতিক আন্দোলনও হয়েছে, সেটা ছাত্রদের উপরে হোক সেটা আমরা কোনোভাবেই সমর্থন করছি না। আমরা এবিভির পক্ষ থেকে কিন্তু নিটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। নিটকে আমরা নিটের যে এই এজেন্সির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা কখনো এই সিস্টেমটাকে বদলে ফেলতে বলছি না। যাদের থ্রুতে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই। আমরা এখনো সেই স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছি যে নিটের যারা দায়িত্ব রয়েছে, যারা প্রশ্নপত্র এনটিএ যারা দায়িত্ব রয়েছে তাদের অপসারণ আমরা সেদিনও চেয়েছি, আমরা আজও চাইছি। কি নাম আপনার? আমার নাম ডক্টর অর্ণব কুমার দাস। আপনি কি করেন? আমি রিসার্চ স্কলার, ক্যালকাটা ইউনিভার্সিটি রিসার্চ স্কলার। 24 তারিখে কলকাতায় যে ছাত্র আন্দোলন হলো, দিল্লির যন্তর মন্তরের যে আন্দোলন, তার সংহতি জানিয়ে যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে তোমাদের অবস্থান কোথায়? মানে তোমরা কিভাবে এই আন্দোলনটাকে দেখছো? আমাদের জাতীয়তাবাদী ছাত্রদের আন্দোলন জেহাদি গোষ্ঠী ছাত্রদের বিরুদ্ধে যেভাবে সাংবাদিক বন্ধুদেরকে মারা হয়েছে, পুলিশ বন্ধুদেরকে মারা হয়েছে এবং সাধারণ ছেলে মেয়েদের যারা ছাত্রছাত্রী তাদের প্রতিবাদ করেছিল বলে তাদেরকে মারা হয়েছে, সেই আন্দোলনটা ছিল সম্পূর্ণ জেহাদি শক্তি দ্বারা পরিচালিত, যারা দেশ বিরোধী কাজ করে। ওদের একটাই ন্যারেটিভ ছিল ভারতের টুকরো টুকরো করা। আমরা যারা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন আছি সেই জেহাদিদের একটাই আমরা সন্দেশ দিতে চাই, আমরা তাদের বিরুদ্ধে পথে নেমেছি। আমরা যদি জেহাদিদের বিরুদ্ধে পথে নামি তাহলে তাদের কোনো চিহ্ন থাকবে না। আর এই আন্দোলনটা হয়েছে ভালোই হয়েছে, সারা ভারতবর্ষের মানুষ দেখলো যে যারা ভারতের খায়, ভারতের পরে ভারত মায়ের বুকে বড় হচ্ছে, এই জেহাদিগুলো ভারত ভাঙার চক্রান্ত করছে, তাদেরকে সাধারণ মানুষ আজ দেখতে পেল। এই আন্দোলন না হলে আমরা তাদেরকে চিনতে পারতাম না, তারা দেশকে ধীরে ধীরে খুগলে খুগলে খেয়ে নিচ্ছিল। কিন্তু এই আন্দোলনটাকে যে যন্তর মন্তরের দীর্ঘ 1 মাসের উপর সময় ধরে যে আন্দোলনটা হচ্ছে, ছাত্রদের যে নিট পরীক্ষার কেলেঙ্কারি সেটাকে সামনে রেখে লাস্ট 10 বছরে 152টা প্রশ্নপত্র লিক হয়েছে এবং তার জন্য 20-র বেশি ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। এইটাকে আপনারা ছাত্রছাত্রী হিসেবে কিভাবে দেখেন? যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার বিরুদ্ধে সরকার, যত উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। এর পূর্বে কংগ্রেস সরকারের আমলে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, না সেখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, না কোনো আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আর এই ছাত্র আন্দোলনটা সম্পূর্ণ বিদেশি শক্তির ফান্ডিং এ চলেছে, এটা ভারতীয়দের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। যারা এই আন্দোলনে ছিল তারা একমাত্র চীন, আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশের মতন মৌলবাদী শক্তিদের মাধ্যমে চলেছে। দেশের বিদেশ যে মন্ত্রক রয়েছে তারা ভিডিও কনফারেন্স করে জানিয়েছে যে কোনো বিদেশি ফান্ডিং ছিল না এখানে। আপনি দেখুন না যে এতদিন ধরে ছাত্র আন্দোলন করেছে, এই ফান্ডিংটা কোত্থেকে এসছে? আপনারা দেখেছেন যে আমাদের
প্রশাসন যারা ভারতবর্ষের প্রশাসনিক স্তরে আছে সেখান দিয়ে হচ্ছে কি তারা প্রকাশ করেছে যে চীন থেকে ফান্ডিং হয়েছে, সিজেপি যে কংগ্রেস জনতা পার্টি তাদের ফান্ডিং করা হয়েছে। দেখুন, না হলে এতদিন আন্দোলন চলছে কি করে? ফান্ডিংটা তার চীন কি জন্য তাদেরকে দিয়েছে? নাগরিক সমাজের বা ছাত্র সমাজের একটা বড় অংশ এর মধ্যে ইনভলভ ছিল। দেখুন, মৌলবাদীদের শক্তি ছেলেপুলেরা তো থাকবেই। মৌলবাদীদের খতম করা যায় কিন্তু মৌলবাদকে খতম করা যায় না। তাদের বংশধরেরা আজ দিল্লির রাজপথ অশান্ত করেছে, কলকাতার মতো শান্তিপ্রিয় নগরকে তারা উত্তপ্ত করেছে। তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি, নামবো। তারা যদি ভেবে থাকে এই সন্ত্রাস আমরা জাতীয়তাবাদী ছাত্র শক্তি মেনে নিয়েছি, ভুল। এবার যদি তারা এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে, দেশ বিরোধী স্লোগান দেয়, দেশ ভাঙার কাজ করে, তাদের দ্বিতীয়বার আর ওই পায়ে তারা ফিরতে পারবে না নিজেদের বাড়িতে। শেষ প্রশ্ন, তাহলে নিটের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার প্রতিবাদে যে ছাত্ররা পথে নেমেছিল তার একটা বিক্ষিপ্ত অংশ সাংবাদিকদের মারপিট করে বা হেনস্থা করে, সেটা যেরকম নিন্দাজনক, তার পাশাপাশি নেটের যে কেলেঙ্কারি ফাঁসের জন্য প্রতিবাদ সভা বা আন্দোলন, এটাকে কিন্তু আপনারা সমর্থন করছেন? নিট পরীক্ষা নিয়ে পথে নেমেছে। দেখুন না, যারা নিট পরীক্ষা দিয়েছে তারা নাচাগানা করছে, তারা এতদিন প্র্যাকটিসে চলে গেছে। আর যারা আন্দোলনে নেমেছে দেখুন 40, 45, 50, 52 বছরের নিট পরীক্ষার্থীরা। জনগণ ভাবছি তারা জনগণ কিছু বোঝে না? 35-50 বছরে কয়েকজনকে ধরাও পড়েছে। দেখুন, তারা একটাই জেহাদি শক্তি ছাড়া কিছুই নাই। যারা পরীক্ষা দিয়েছে তারা পাশ করেছে, তারা অ্যাডমিশন নিয়েছে, তারা নিজেদের প্র্যাকটিস শুরু করেছে। কি নাম আপনার? আমার নাম হরিদাস ঘোষাল, এবিভিপি বারুইপুর জেলা জেলা সংযোজক। কিন্তু আপনারা যে দাবি করছেন যে টুকরো টুকরো গ্যাং রাষ্ট্রবিরোধী, আপনাদের এই দাবির পিছনে কি যৌক্তিকতা বা কি যুক্তি রয়েছে? দেখুন, সেটা তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সাংবাদিক বন্ধুদেরকে হেনস্থা করা হয়েছে। আর যদি কোনো দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে হয়, এবং সেটা ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল, আপনারা দেখেছেন আন্দোলনের ভাষা দেখলেই বোঝা যায় এর পেছনে কারা ছিল। কারণ টুকরো টুকরো গ্যাং তো অবশ্যই ছিল, তা না হলে কিভাবে ভারতবর্ষের যে সমস্ত সরকারি সম্পত্তি কিভাবে ভাঙচুর করা হলো, লুণ্ঠন করা হলো। অর্থাৎ তারা কিন্তু একটা পরিকল্পনা করে রাস্তায় নেমেছিল। অর্থাৎ ছাত্রছাত্রীরা যে আন্দোলন সংগঠিত করেছিল সেই আন্দোলন তাদের হাতে ছিল না, সেই আন্দোলন হাতের বাইরে বেরিয়ে গেছিল। ওই সুযোগটা নিয়েছিল এই সমস্ত অশুভ শক্তি, যারা বিদেশি শক্তির প্রচারণায় করে এই কাজ করেছে। অর্থাৎ তারা কিন্তু যেভাবে আমরা দেখেছিলাম বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেছিল, বাংলাদেশে সেই আন্দোলন আমাদের ভারতবর্ষকে সেই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করেছিল। অর্থাৎ ভারতবর্ষের যে সরকার চলছে, এই নরেন্দ্র মোদীর যে একটা শক্ত হাত আছে, অর্থাৎ তিনি যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করছেন, এটা কিন্তু একটা শক্তির কাছে কিন্তু ভালো লাগছে না। এবং তারা বিদেশের সহযোগিতায়, বিদেশি শক্তির সহযোগিতায় এই ভারতবর্ষকে পরিকল্পিতভাবে অশান্ত করার চেষ্টা করছে। যে গণতান্ত্রিক দেশে সমস্ত মানুষের প্রতিবাদ করার অধিকার রয়েছে, কিন্তু যে রকম ভাবে দিল্লিতে ছাত্রছাত্রীদের উপরে লাঠি চার্জ হয়েছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা সমর্থন করি না, কিন্তু ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ তখনই হয়েছে। আপনারা দেখেছেন কিছু কিছু ছাত্র বা ছাত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, কিছু ছবি আপনারা পোস্ট করেছেন, নগ্ন অবস্থায় তারা প্রতিবাদ করছে। মেয়েদের যে নারী সুরক্ষা আমার জন্য আমরা আমাদের রাজ্যে দেখেছেন নারী সুরক্ষার কথা আমরা বলছি, দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নারী সুরক্ষার কথা বলছে। সেখানে একটা আন্দোলনের নামে কিছু ছাত্র বা ছাত্রীরা কিভাবে পোশাক খুলে দিয়ে আন্দোলন করছে আপনারা দেখেছেন সেটা, এবং মিডিয়াতে দেখানো হয়েছে। এটা আপনারা বলুন না, এটা কি কোনো ছাত্রীর কোনো আন্দোলন? যদি হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের আছে। গণতন্ত্রের দেশে সবাই প্রতিবাদ করবে। একটা পরীক্ষার যদি প্রশ্নপত্র ফাঁস হয় তার জন্য সরকার সমর্থন করে না। হয়তো আমাদের যে ভারতীয় শিক্ষামন্ত্রী তিনি ছিলেন ধর্মেন্দ্র প্রধান, তিনি কিন্তু দেশের সাথে পদত্যাগ করেছেন। তিনি কিছুই জানেন না, তবু পদত্যাগ করেছেন, কারণ দেশের সুরক্ষার জন্য, দেশের কথা ভেবে। কারণ আন্দোলন যেভাবে সংগঠিত হচ্ছিল তিনি বুঝতে পেরেছিলেন এই আন্দোলনের পেছনে কারা আছে। বাংলাদেশ পাকিস্তানের হাত তো আছেই, আরো বিভিন্ন বিদেশের শক্তি কিন্তু এখানে মাথাছাড়া দিয়েছিল। তাই আন্দোলন সবাই করুক, এ নিয়ে আমাদের কোনো প্রতিবাদ নেই। আন্দোলনের নামে দেশকে ভাঙার যে চক্রান্ত, অর্থাৎ শান্ত দেশকে অশান্ত করার যে চক্রান্ত, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আপনাদের কাছে কোনো রকম তথ্য রয়েছে যে দেশ ভাঙা বা এই টুকরো টুকরো গ্যাং যারা দেশকে অশান্ত করতে পারে, দেশের পরিকাঠামো রয়েছে, প্রশাসন রয়েছে, তারপরে এরকম একটা ঘটনা কি করে ঘটতে পারে? দেখুন, প্রশাসন তো বাংলাদেশেও ছিল, কি করেছিল? আন্দোলন যখন সংগঠিত হয় আগুনে সবাই পুড়ে যায়। অতএব পুলিশের ওপরে নারকীয় অত্যাচার করছে, পুলিশকে জুতো ছড়া হয়েছে, বোতল ছড়া হয়েছে, পাথর ছড়া হয়েছে।
তাহলে আপনি বলুন, আপনি যদি আমাকে পাথর ছোড়েন আমি কি আপনাকে ভালোবাসবো? পুলিশের দায়িত্ব পালন করবে না? কারণ তারা তো বুঝতেই পারছিল যে এই আন্দোলন আর তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। বিহারে কিন্তু AK-47 দিয়ে গুলি করা হয়েছে, সেই নিয়ে সমস্ত দেশে একটা সমালোচনা ঝড় উঠছে। দেখুন, বিহারে কি হয়েছে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না, কারণ আমার এই বিষয়ে জানা নেই। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ABRSM থেকে এসেছি। আমরা দেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে যে দুর্নীতি ধরা পড়ছে, শুধু বিজেপি আমল বলে কথা নয়, কংগ্রেস আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় সেখানেও TMC আমলে যে শিক্ষক দুর্নীতি হয়েছে, ছাত্রদের ভবিষ্যৎ কোথায় বা আপনারা কি ভাবছেন? আমরা তার জন্য ভারতবর্ষে একটা শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আনতে চেয়েছি। আপনি ইতিমধ্যে জানেন ভারতবর্ষব্যাপী যে 2020 সালে NEP 2020 যার লাগুর মাধ্যমে একটা সম্পূর্ণ আমূল পরিবর্তন করা যেতে শিক্ষা ব্যবস্থার এবং ছাত্রদের কর্মমুখী প্রকল্প নেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে যে ছাত্র যে বিষয়ে তাদের পারদর্শিতা আছে, তারা যে বিষয়ে তাদের আগ্রহ থাকে সেইভাবে তারা একেবারে ক্লাস 8 থেকে আমাদের NEP 2020 ধারায় বলা আছে তাদের নিজস্ব কর্মক্ষমতা তৈরি করা, অর্থাৎ নিজের স্বাবলম্বী হবার কোর্স করা হয়। এতদিন ধরে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একটা পুরাতন ধ্যান ধারণা থেকে বহু বছর ধরে চলে এসেছে, প্রায় 34 বছর ধরে। মাত্র সেই 64 সাল থেকে আজ 86 সাল থেকে চলছে। মাঝখানে 92 সালে নরসিংহ রাওয়ের দ্বারা সামান্য পরিবর্তন হয়েছিল, কিন্তু সেটা পুরনো ধ্যান ধারণা, পুরনো পদ্ধতি, পুরনো সিলেবাস, পুরনো পরিকাঠামোর মধ্যে দিয়ে চলছিল। আমাদের বর্তমান NEP যে শিক্ষা নীতিটাকে লাগু হওয়ার কথা ছিল, উচ্চশিক্ষা অলরেডি হয়েছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত স্কুল শিক্ষা হয়নি। এটা এবছর আমরা 27 থেকে সেটাকে ইমপ্লিমেন্ট করার সম্ভাবনা এবং করতেই হবে। এবং বাংলা এবং পশ্চিমবাংলার মতো জায়গায় একটা সরকার যেটা ছিলেন বিগত সরকার, তারা দীর্ঘদিন ধরে বাংলার কৃষ্টি কালচারকে বাংলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রায় ধ্বংস করার চেষ্টা করেছে। শিশু মনে তার একটা প্রভাব ফেলিয়েছে যে ভারতের ইন্টিগ্রেটিভ ব্যাপারটা, ভারতের যে ঐক্যতা, ভারতের ইউনিটি, তাকে এই সিলেবাসের মধ্যে ছিল না। এখন আমরা যে সিলেবাসটাকে ভারত সরকার NEP 2020 মাধ্যমে যে লাগু করতে চেয়েছে, সেখানে ভারতে একটা ইন্টিগ্রিটি, ইউনিটি, পাশাপাশি কর্মমুখী করে তোলা যাবে আমাদের পরবর্তী প্রজন্মকে। তারা শুধুমাত্র চাকরির আশায় বা সরকারি চাকরি না করে নিজ উদ্যোগের দ্বারা স্বাবলম্বী হওয়ার ক্ষমতা এবং সক্ষমতা তৈরি করবে এই নূতন কারিকুলামের মাধ্যমে। আমরা আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, এটা পূর্ববর্তী সরকারের যিনি প্রধান ছিলেন তিনি বলেছিলেন শুক্রবারে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের একটা উপাসনার সময় থাকে, সেদিনকে রিল্যাক্সেশন এবং তাদেরকে ভয়ের ব্যাপার বলছে। আমরা নির্দিষ্ট দিন বা বাদ দিয়ে কোনো সম্প্রদায়কে আমরা চাই না। আমরা চাই ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র, হিন্দু কোনো পূজা পদ্ধতি আমরা বলি না, আমরা ভারতবর্ষে ওয়ে অফ লাইফ, একটা সংস্কৃতির ধারা, তার মধ্যে সবাই বাস করবে, সংস্কৃতিকে মেনে বাস করবে। তার জন্য কোনো শুক্রবারকে ম্যান্ডেটরি নয়। কিন্তু আপনারা দেখেছেন আপনাদের উপরে যারা অ্যাটাক করেছে তারা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ, তার জন্য বলতে হয়তো বাধ্য হয়েছেন। কিন্তু আমরা চাইছিলাম এই পাথর ইট বৃষ্টি কোথা থেকে এলো? এই গণতন্ত্র দেশে সবাইকে একটা অধিকার আছে, তারা নিজ প্রতিবাদ করবে, নিজের বিভিন্ন মতবাদের জন্য তো ভারতবর্ষ বহুত্ববাদে বিশ্বাস করে, কিন্তু তার জন্য একটা আন্দোলনকে অশান্ত করে পাথর ছুঁড়েছে, সাংবাদিককে মেরেছে, আপনারা দেখেছেন, সেটা তো কাম্য ছিল না। এবং সেটা যদি একটা বিশেষ সম্প্রদায়ের দ্বারা হয় তখন এটা বাধ্য হয়ে তিনি বলেছেন। কিন্তু এইটা আপনারা বিবেচনা করে দেখবেন, ইতিমধ্যে যাদের ধরা হয়েছে, যারা ইট বালি মানে পাথর ছুঁড়েছে, তারা কোথাও না কোথাও একটা রাষ্ট্র বিরোধী শক্তির কাজ করেছে। তারা যদি আন্দোলন করতো, ওই বয়সের কেউ ছাত্র ছিল না, যারা নিট পরীক্ষা ছিল না। ইতিমধ্যে নিট নিয়ে যে সমস্যাটা আপনার জানেন রাজস্থানে হয়েছে, রাজস্থানে ইতিমধ্যে ফার্মাসিস্ট পরীক্ষার কোশ্চেন আউট হয়েছে, সেখানে সে আন্দোলন ছিল না। একটা দেশকে বিভিন্ন যে সরকার বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা করেছে, তার এগেনস্টে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সেটা বলেছে। যে কোনো আন্দোলনে নাগরিক সমাজ থাকবে, ছাত্র সমাজ থাকবে, আরো সর্বস্তরের মানুষ থাকবে। নিট পরীক্ষা নিয়ে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই যে এই আন্দোলন করবে, নাগরিক সমাজ সেখানে অংশগ্রহণ করতে পারবে না, এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে? না, তেমন নেই। একটা ইস্যুটাকে নিয়ে যাদের মূল দাবি, তাদের পিছনে সমগ্র সমাজ সেই দাবিটাকে সমর্থন করে, যদি সেই দাবিটা ন্যায্য হয়। কিন্তু ভারতবর্ষের মধ্যে ইতিমধ্যে স্বাধীনতার পরে 46 বার এই কোশ্চেন আউট হয়েছে। আপনারা মনে রাখবেন 97 সালে পশ্চিমবাংলায় 2 বার অঙ্ক পরীক্ষা হয়েছিল মাধ্যমিকে, তবু কেউ সরকার থেকে পদত্যাগ করেনি। আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্র হিতে, রাষ্ট্র ভালোর জন্য তিনি সেটা ত্যাগ করেছেন। কিন্তু আমরা যেটা চেয়েছি, এই আন্দোলনটা তো রাষ্ট্রের ছাত্রদের উদ্দেশ্যে নেই। তাকে কেন্দ্র করে ওখানে দেখেছেন কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারতের টুরকে হঙ্গে বিভিন্ন স্লোগান। যদি সেইটা হবে তাহলে একটাই দাবি হওয়া উচিত ছিল, আমাদের পরীক্ষাটার স্বচ্ছতার ব্যবস্থা নিয়ে আসা, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে আসা। তার জন্য শিক্ষামন্ত্রী দায় নিয়ে পদত্যাগ করা, শিক্ষামন্ত্রী দায় নিয়ে পদত্যাগ করেছেন, কিন্তু তাদের আন্দোলনের ধারাটা ছিল সম্পূর্ণ আলাদা। প্রথমে যে ধারাটা নেট ইস্যু ছিল, পরবর্তী সময় তারা ধারা ঘুরে গিয়ে ভারত বিরোধী, সরকার বিরোধী হয়ে উঠেছে বিভিন্ন ইস্যুকে একত্রিত করে, তার জন্য সেটা বলা হয়েছে। কি নাম আপনার? আমার নাম বিপ্রদাস মণ্ডল, আমি ABRSM এর মিনাকার সহপ্রমুখ এবং সঙ্গের একটা দায়িত্ব নিয়ে কাজ করি দক্ষিণ 24 পরগনা সোনারপুর থেকে।
দাদার নাম কি? আমার নাম সুজিত পাত্র, কোন চ্যানেল? আমাদের ফ্যাক্টরি। ছাত্র শক্তি রাষ্ট্র শক্তি। বিদ্যার্থী পরিষদও নিটের যে বিষয়টা নিয়ে বিদ্যার্থী পরিষদও আন্দোলন করেছে, কিন্তু ছাত্রদের আন্দোলনে একটা স্বাধীনতা থাকা দরকার। ছাত্রদের দাবি সরকার সেটাকে কিন্তু যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে সেটাকে বিচার বিবেচনা করেছেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি মেনে তিনি পদত্যাগ করেছে। কিন্তু আমরা কলকাতাতেও দেখলাম বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে এই সমস্ত ছাত্ররা তারা অ্যাকচুয়ালি এই ছাত্র আন্দোলনের পেছনে তারা অন্য কোনো অভিসন্ধি নিয়ে এসেছিল। কারণ আমরা এখানে কলকাতাতেও দেখলাম যে সেখানে সাংবাদিকদের ওপরে বর্বর আক্রমণ হলো। তো এখানে ছাত্রদেরকে সামনে রেখে একটা শ্রেণী ভারতবর্ষের বিভিন্ন, বিশেষ করে আমি বলবো যে ইন্ডি জোটের যে সমস্ত শরিক দল রয়েছে, কারণ তারা কিন্তু পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে একটাও কথা বলছে না, তারা কিন্তু কেরলের শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে একটাও কথা বলছে না। এবং এখানেই আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে ওঠে যে ছাত্ররা যদি প্রকৃত তাদের ছাত্রসুলভ দাবি নিয়ে আন্দোলন করতে আসে, তাহলে সেখানে ভাঙচুর কেন হবে, সেখানে সাংবাদিকদেরকে কেন মারা হবে সেখানে। এবং আমরা গতকাল দেখলাম যে যে সিজেপির নেতৃবর্গ তারা আন্দোলন করলেন, তারা অনশনে বসলেন, তারা এখন পার্টি করছেন, বড় বড় হোটেলে তারা নাচ গান করছেন। তো সেই যে বিষয়টা সেটা দেখে আমরা স্তম্ভিত। আমরা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন এবিভিপির পক্ষ থেকে আমরা আজকের এই আন্দোলনের মধ্যে দিয়ে, এবং আপনি দেখবেন গতকাল আজকে আগামীতেও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও আমরা প্রকৃত যারা জাতীয়তাবাদী ছাত্র শিক্ষক সংগঠন বা আমাদের সংঘের মতাদর্শের সঙ্গে জড়িত সংগঠন আমরা রাস্তায় নামবো, আমরা রাস্তায় থাকবো। এবং আমরা এটা বলতে চাই যে দেশের স্বার্থ, দেশের রাষ্ট্র নির্মাণে আমাদের যে দাবি আছে সেই দাবি নিয়ে, এবং আপনি জানবেন যে গতকাল সংসদে এই নিটের প্রশ্নপত্র নিয়ে যে আইনটা সরকার আনার চেষ্টা করেছে, সেখানেও কিন্তু সেই একটা নির্দিষ্ট অংশের সাংসদরা তারা কিন্তু সেখানে হই হট্টগোল করেছে। তো এখান থেকেও কিন্তু সেই বিষয়গুলো খুব পরিষ্কার হয়ে আসে যে যদি তারা আগামীতেও এই প্রশ্নপত্র লিক নিয়ে তাদের দাবি যদি জোরালো হয়, তাহলে সংসদে যখন কঠোর আইন আসছে সেই আইনকে কেন সংসদের ভেতরে হই হট্টগোল করে সেই আইনটাকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমাদের সামনে কিছু জিনিস পরিষ্কার হয়ে আসে। এবং আমরা যারা জাতীয়তাবাদী, আমরা যারা রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন, আমরা এটা খুব পরিষ্কার করে এবিভিপির পক্ষ থেকে বলতে চাই যে এবিভিপি তার যে দাবি ছিল স্বচ্ছ পরীক্ষা নিয়ে, সেই পরীক্ষার দাবি কিন্তু গতকাল কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে। সংসদে সেই বিষয়ে ইতিমধ্যে বিল এসেছে। কিন্তু যে 30 দিন অনশন করা হয়েছে তারপরে, এবং সংসদ ভবন অভিযান ছিল, সেখানে পুলিশের লাঠিচার্জ, এই লাঠিচার্জ ছাত্রদের আন্দোলন করতে গেলে সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে যে কোনো রকম লাঠিচার্জ করা যাবে না। তো দিল্লি সরকার যে ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে, এইটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, সেই বিষয়ে সরকার তার বক্তব্য জানিয়েছে ইতিমধ্যে। সরকার কিন্তু যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে বিষয়গুলোকে ডিল করেছে। এবং আপনিও দেখবেন যে এই ছাত্রদের নামে আমরা যাদেরকে দেখছি তারা কিন্তু অনেকেই ছাত্র নয়। তো সেখানে যদি তারা ছাত্র হতো, যদি তারা একটা সংস্কার নিয়ে এসে সেই আন্দোলন করত, আমার মনে হয় সরকারের সেই বলপ্রয়োগের জায়গা থাকতো না। কারণ ছাত্রদের নামে যখন রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের চেষ্টা হচ্ছে, তখন কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তি সেটাকে সুরক্ষার স্বার্থে, কারণ সরকার এই বিষয়টাকে যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে একটা দীর্ঘ সময় ধরে, এবং আপনি দেখবেন মে মাস থেকে কিন্তু একের পর এক পদক্ষেপ সরকার নিয়েছে, এবং সরকার সেই আলোচনার জায়গাটাকে কিন্তু খোলা রেখেছিল। সেই কারণেই কিন্তু সরকার ছাত্রদের দাবি মেনে নিয়ে, যে 3টে দাবি, সেই 3টে দাবি মেনে নিয়েছেন। এবং আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাদের বক্তব্যের পরেই কিন্তু তাকে কেন্দ্রীয় সরকার তাকে স্টেপ ডাউন করতে বলে, এবং তিনি সেটা করেন। তো আমার কথা হচ্ছে যে দেশে সব আন্দোলন হোক, কিন্তু আন্দোলনে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা, দেশ বিরোধী স্লোগান দেওয়া, সেইগুলো থেকে যদি বিরত থাকা যায়, এবং আমাদের আজকের এই প্রতিবাদ সেটা কিন্তু এই সমস্ত দেশ বিরোধী যে স্লোগান, আজাদি নিয়ে যে স্লোগান, কাশ্মীর নিয়ে যে স্লোগান, তার বিরুদ্ধে। এবং আমরাও চাই যে নিটের প্রশ্নপত্র নিয়ে যে সমস্যা হচ্ছে সেটা আগামী দিনে মিটে যাক, এবং সেটা সুষ্ঠুভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকার তার সংসদীয় ব্যবস্থার মধ্যে দিয়ে সেই প্রক্রিয়াগুলোকে শুরু করুক।
এবং তার মধ্যে দিয়ে এই বিষয়গুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সেই জন্য কিন্তু আমরা আজকে এবিভিপির পক্ষ থেকে রাস্তায় রয়েছি। ধন্যবাদ। আমার নাম নারায়ণ সামন্ত, বারুইপুর জেলার এবিভিপির প্রমুখ, অধ্যাপক নারায়ণ সামন্ত।